আচ্ছা, লাস্ট ফ্রাইডে ক্লাসে আমরা মোটামুটি এক্সাম্পল 9.3 পর্যন্ত করছিলাম। অর্থাৎ এখানে আমাদের স্টিল বিম ডিজাইনের যে দুইটা ডিজাইন এক্সাম্পল ছিল 9.2 9.3, এই দুইটা এক্সাম্পল আমরা করেছিলাম। এরপরে আমরা মোটামুটি আমরা মেনলি বিম শুরু করছিলাম আমাদের লাস্ট অনলাইন ক্লাসে। বলছিলাম যে এখানে যে ফিগারটা আছে, অর্থাৎ এখানে যে গ্রাফটা আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা গ্রাফ। মেনলি আমাদের একটা বিম কোন জোনের মধ্যে পড়তেছে সেটা যদি আমরা ডিসাইড করতে পারি, তাহলে আমাদের জন্য বিম অ্যানালাইসিস বা ডিজাইন দুইটাই অনেক সহজ হয়ে যায়। এরপর আমি বলছিলাম, যখন আমরা বিম ডিজাইন করি, বিম ডিজাইন করার সময় সবসময় আমরা সেটাকে জোন ওয়ানে কনসিডার করে ডিজাইন করি। তো ডিজাইনের ক্ষেত্রে জিনিসটা আরো বেশি সিম্পলিফাইড হয়ে যায়, যে সেখানে আসলে আমার জোন টু বা জোন থ্রি নিয়ে চিন্তা করার কোনো অপশন নাই। শুধু জাস্ট জোন ওয়ানের ফর্মুলা বসাইলে মোটামুটি আমরা যে বিমটা কনসিডার করতেছি সেই বিমের মোমেন্ট ক্যাপাসিটি আমরা বের করতে পারি। এখন আমরা আজকের ক্লাসে বা আজকের লেকচারে মেনলি যদি কোনো বিম এই জোন টু অথবা জোন থ্রিতে পড়ে, তাহলে সেক্ষেত্রে তাদের মোমেন্ট ক্যাপাসিটি কিভাবে বের করে সেটাই আজকে আমরা আজকের ক্লাসে শিখব। তো আমরা যদি জোন টুতে আসি, দেখেন প্রথমত আসি যে জোন টুতে আসলে কি ঘটনাটা ঘটে। আমাদের এই ফিগারটার কথা আমরা কিছুক্ষণ আগে বললাম, এই ফিগারটাই মেনলি জোন ওয়ান জোন টু জোন থ্রি এই তিনটা জোনটাকে ডিফারেন্সিয়েট করে। প্রথমত জোন ওয়ান থেকে জোন টু, এটা যদি ফিজিক্যাল মিনিং এই ফিগার থেকে বলতে চাই, তাহলে এই পর্যন্ত এই যে এল পি পর্যন্ত ধরেন এটা যদি একটা মূল বিন্দু 0.05, তাহলে যে কোনো একটা বিমের ব্রেসিং যদি 0 থেকে এল পি এই ডিস্টেন্সের মধ্যে পড়ে, তাহলে সেটাকে আমরা বলি জোন ওয়ান। যদি এলপি থেকে এল আর এই ডিস্টেন্সের মধ্যে যদি ব্রেসিং লেন্থ বা স্টিফনারের ডিস্টেন্স পাশাপাশি যদি স্টিফনারের ডিস্টেন্স পড়ে, তাহলে সেটাকে আমরা বলি জোন টু। এবং যদি স্টিফনারের ডিস্টেন্স পাশাপাশি যদি স্টিফনারের ডিস্টেন্স বা ব্রেসিং এর ডিস্টেন্স যদি এল আর এর থেকেও বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি জোন থ্রি। এখন এই জোন ওয়ান থেকে জোন টু তে গেলে আমরা যদি এই ফিগার থেকে দেখতে চাই, তাহলে আমাদের জোন ওয়ানের যে কোনো একটা বিমের মোমেন্ট ক্যাপাসিটি থাকে এইখানে। জোন ওয়ান যতদূর পর্যন্ত থাকে সেটা একদম প্রত্যেকটা জায়গায় তার মোমেন্ট ক্যাপাসিটি সেম থাকে। এরপরে যখন সে জোন টু তে যাইতেছে, তখন তার মোমেন্ট ক্যাপাসিটিটা একদম প্রপোর্শনালি কমে কমে আসতেছে। একদম প্রপোর্শনালি সেই মোমেন্ট ক্যাপাসিটিটা এখান থেকে আস্তে আস্তে পুরোটা কমে আসতেছে। এই পজিশনে আসার পরে, অর্থাৎ জোন টু আসার পরে, এটা যদিও এরকম সোজা দেখাচ্ছে, এরপর আসলে সোজা থাকে না, এটা এই ফিগার থেকে দেখলে আরো ক্লিয়ার বোঝা যাবে। জোন থ্রিতে গিয়ে আমাদের যে মোমেন্ট ক্যাপাসিটিটা সেটা একদম মানে ইলাস্টিক, যখন বাকলিং শুরু হয়ে যায় তখন সেক্ষেত্রে এটা সোজা এরকম থাকে না, তখন কিছুটা এরকম বেঁকে যায়। বেঁকে গিয়ে মোটামুটি সেটা এখানে গিয়ে এরকম স্ট্রেট হয়ে যায়। তো সেটা আসলে অনেক পরের ঘটনা, বা সেটা সাধারণত আমাদের বাস্তব স্ট্রাকচারে এত বেশি বাকলিং দেখা যায় না, তার আগে আমরা সেটাকে ক্যান্সেল করে দেই। এখন এই জোন ওয়ান থেকে জোন টু তে গেলে আমরা এখানে দেখতেছি যে আসলে মোমেন্ট ক্যাপাসিটি যেটা, তার মোমেন্ট নেওয়ার ক্ষমতা যেটা, মোমেন্ট রেজিস্টিং ক্ষমতা যেটা, সেটা আস্তে আস্তে কমতেছে। কেন কমতেছে? কারণ এই জোন ওয়ান থেকে জোন টু তে যখনই যাইতেছে, সেখানে একটা ল্যাটারাল টরশনাল ফ্যাক্টর চলে আসতেছে। টরশনাল ফ্যাক্টরটা কি জিনিস? টরশন জাস্ট একটা টুইস্টিং ফোর্স, একটা জাস্ট মোচড়ানো ফোর্স যেটাকে বলে, সেটাকে আর কি বলা হয় টরশনাল ফোর্স। এখানে যে ফিগারটা আছে সেখান থেকে আমরা কিছুটা বুঝতে পারি। এই ফিগারটাতে দেখা যাচ্ছে এই স্টিল বিমটার উপর থেকে উপরে যখন হাইড্রোলিক জ্যাক দিয়ে অনেক বেশি পরিমাণে লোড দেওয়া হইতেছে, এখানে অনেক বেশি করে মানে মোমেন্ট জেনারেট করার কারণে এই যে এখানে যে ওয়েভটা আছে সেটা কিছুটা মুচড়ে যাচ্ছে বা বেঁকে যাচ্ছে। এই ঘটনাটাকে আমরা বলি ল্যাটারাল টরশনাল বাকলিং, অর্থাৎ ল্যাটারাল দিকে কিছুটা বেঁকে যায় বা মুচড়ে যায়। এই জোন ওয়ান যখনই অতিক্রম করবে, তো ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং জোনে যাওয়ার কারণে, সেখানে বাকলিং বা টরশনাল বাকলিং হওয়ার কারণে সেখান থেকে আস্তে আস্তে মোমেন্ট ক্যাপাসিটিটা কমে যায়। এখন আমরা আসি জোন টু তে যদি আমাদের কোনো বিম পড়ে, তাহলে সেক্ষেত্রে আমরা মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করব। এখন এই যে জোন টু তে যদি আসে, তাহলে সেক্ষেত্রে আমাদের মোমেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা আইদার এইটা অথবা এটা, সেখানে আমরা একটা ফর্মুলা ইউজ করলেই পারি। এখানে যে ফর্মুলাটা আছে এম এন, অর্থাৎ নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি ইকুয়াল টু সিবি। সিবিটাকে বলা হয় ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর, এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব। তো এম এন ইকুয়াল টু সিবি ইন্টু এমপি। এমপি যেটা বলতেছে সেটাকে বলা হয় প্লাস্টিক মোমেন্ট। অর্থাৎ জোন টু এর যদি মোমেন্ট ক্যালকুলেশন করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের জোন ওয়ান এর মোমেন্ট যেটা, জোন ওয়ান এর মোমেন্টটাকে বলা হয় প্লাস্টিক মোমেন্ট বা এমপি। তো এই মোমেন্টটা আমরা আমাদের এখানে যে টেবিল আছে, এআইসি টেবিল আছে, এখান থেকে ডাইরেক্ট আমরা ওই এমপি এর ভ্যালুটা এখান থেকে কালেক্ট করতে পারবো। এমপি মাইনাস, এখানে ব্র্যাকেট দিয়ে আবার এমপি মাইনাস 0.7 এফ ওয়াই ইন্টু এস এক্স। এই 0.7 এফ ওয়াই এস এক্স পয়েন্টটা হলো মেনলি, যদি আমি এই ফিগারটাতে দেখাই,
এই জোন 1 যেখানে শুরু হয়েছে এবং যেখানে শেষ হয়েছে, দেখেন এই যে পয়েন্টটা জোন 1 জোন 2 যেখানে শুরু হয়েছে এই পয়েন্টটাতে মোমেন্ট ক্যাপাসিটি যেহেতু একদম এখানে আর এই পয়েন্ট সেম লাইনে আছে, অর্থাৎ এখানে তার মোমেন্ট ক্যাপাসিটিটা হলো এমপি। আর একদম জোন 2 যেখানে শেষ হয়েছে, জোন 2 যেখানে শেষ হয়েছে এই পয়েন্টটাকে এখানে ডিনোট করা আছে, এই পয়েন্টটার মোমেন্টটাকে প্রকাশ করা হয় এম আর দ্বারা, এবং সেই ভ্যালুটা হলো 0.7 এফ ওয়াই ইন্টু এস এক্স। তাহলে আমি এইখানে কি পরিমাণ মোমেন্ট কমতেছে, আগে কতটুকু ছিল এখন কতটুকু আছে, সেখান থেকে চেঞ্জ অফ মোমেন্ট যদি আমি হিসাব করতে চাই তাহলে কি করতে পারি, এমপি মাইনাস এই 0.7 এফ ওয়াই এস এক্স, সেটা এখানে করা হয়েছে আমাদের এই ফর্মুলাটাতে, সেটাই করা হয়েছে। কতটুকু মোমেন্ট চেঞ্জ হয়েছে সেটা দেখানোর জন্য এখানে এমপি মাইনাস এফ ওয়াই এমপি মাইনাস 0.7 এফ ওয়াই ইন্টু এস এক্স, তার সাথে আছে এলবি মাইনাস এলপি ডিভাইডেড বাই এল আর মাইনাস এলপি। এলবি ডিভাইড মাইনাস এলপি মানে কি, এলবি মাইনাস এলপি হলো এই যে আমরা বলতেছি জোন 2 তে তখনই থাকবে যখন আমাদের ব্রেসিং লেন্থ বা পাশাপাশি দুটো স্টিফনারের লেন্থ যখন এলপি থেকে বড় কোনো একটা পজিশনে যাবে। তো আমি ধরলাম যে পাশাপাশি দুটো স্টিফনারের লেন্থ এলবি এর ভ্যালুটা এখানে কোনো একটা পজিশনে আছে, তাহলে একদম আমরা যদি একটা সরলরেখার ঢাল যেভাবে বের করে সেই কনসেপ্টে ফেরত যাই, যে সে একটা সরলরেখার ঢাল কিভাবে বের করতেছে। ধরেন এই একটা পয়েন্টে যে কোনো একটা সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই তাহলে কি সেক্ষেত্রে কি করা হয়, যে ওয়াই অক্ষের যে দুইটা পয়েন্ট আছে তাদের বিয়োগফল মাইনাস এক্স অক্ষের যে দুইটা পয়েন্ট আছে তাদের বিয়োগফল। তো এখানে ওয়াই অক্ষে যে দুটো পয়েন্ট আছে সেটাকে আমরা এমপি মাইনাস 0.7 এফ ওয়াই ইন্টু এস এক্স, তার সাথে আমরা এখান থেকে বিয়োগ করতেছি কি তাকে আমরা ভাগ করতেছি এল আর মাইনাস এলপি দ্বারা, এবং তার উপরে যে পোর্শনটা থাকতেছে সেটা থাকতেছে হলো আমার এখন আমাদের যে দুটা পাশাপাশি স্টেপ না তাদের মধ্যবর্তী যে ডিস্টেন্স এলবি মাইনাস আমাদের জোন 2 টা যেখানে শুরু হয়েছে সেটা হচ্ছে এলপি। এটাকে আরো সিম্পলিফাইড করা যায়, আমাদের এই ফর্মুলাটা একটু বড় ফর্মে থাকলেও এটাকে সিম্পলিফাইড করা যায়। এই ফর্মুলাটাকে সিম্পলিফাইড করে আমরা এই ফর্মুলাটাতে নিয়ে আসতেছি, এই যে এলআরএফডি লেখা যে ফর্মুলাটা সেটাতে নিয়ে আসতেছি। দেখেন এই দুইটা ফর্মুলার মধ্যে মেইনলি পার্থক্য হলো এই যে অংশটুকু is mp minus 0.7 fy sx divided by lr minus lp, এইটুকুকে মেইনলি ওই যে আমরা যে গ্রাফটা দেখালাম সেই গ্রাফটা ঢাল বলে, এবং এই ঢালটাকে এই আমাদের যখন আমরা মোমেন্ট ক্যাপাসিটি ডায়াগ্রাম দিয়ে চিন্তা করতেছি এই অংশটুকুকে বা এই ঢালটাকে স্লোপটাকে বলা হয় বেন্ডিং ফ্যাক্টর। এই বেন্ডিং ফ্যাক্টরটাকে বিএফ দ্বারা প্রকাশ করা হয়। তাই এই পুরো অংশটুকুকে আমরা জাস্ট বিএফ দ্বারা যদি লিখি তাহলে আমাদের এই বড় ফর্মুলাটা অনেক সিম্পলিফাইড ফর্মে চলে আসে। আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ায় সিবি ইন্টু এমপি, তার সাথে যেহেতু আমরা একবারে মানে প্রথমে নমিনাল বের করে আবার ডিজাইন বের করব, দুইটা স্টেপ না করে আমরা একবারে প্রথমে নমিনালের সাথে ফাই গুণ করে নিতেছি যাতে আমাদের আরো একটু কাজ কমে যায়। তাহলে ফাই ইন্টু এম ইকুয়াল টু সিবি ইন্টু ফাই ইন্টু এমপি মাইনাস বিএফ ইন্টু এলবি মাইনাস এলপি, জাস্ট এতটুকুই ফর্মুলা। এখন এখান থেকে আমার কি কি ভ্যালু প্রয়োজন, যদি আমার কোনো একটা বিম জোন 2 তে পড়ে তাহলে সে তার মোমেন্ট ক্যাপাসিটি বের করার জন্য আমার কি কি ভ্যালু প্রয়োজন, আমি কিভাবে বের করতে পারি। তো প্রথমে যে ভ্যালুটা প্রয়োজন সেটা হলো সিবি, সিবি নিয়ে একটু পরে আলোচনা করব। তারপরে যেটা প্রয়োজন সেটা হলো ফাই বি ইন্টু এমপিএক্স। এই ফাই বি ইন্টু এমপিএক্স এর ভ্যালুটা আমরা এই যে এআইসি টেবিল থেকে পাবো, এই এআইসি টেবিল আপনাদের পরীক্ষার প্রশ্নে দেওয়াই থাকবে, প্রশ্নের সাথে দেওয়াই থাকবে। এখান থেকে দেখেন এই যে আমাদের এই যে কলামটা আছে এই কলামে লেখা আছে ফাই বি ইন্টু এমপিএক্স, নিচে লেখাও আছে এলআরএফডি তে। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ফাই বি ইন্টু এমপিএক্স এর ভ্যালুটা পাবো। এরপরে যেটা আছে সেটা হলো বিএফ, বিএফটাকে বলা হয় বেন্ডিং ফ্যাক্টর। এই বেন্ডিং ফ্যাক্টরের ভ্যালুটা আমরা এই টেবিল থেকেই পাবো। আমরা যদি এলআরএফডি ক্যালকুলেশন করি বা ডিজাইন করি বা অ্যানালাইসিস করি তাহলে সেক্ষেত্রে আমরা এই কলাম থেকে বিএফ এর ভ্যালুটা পাবো, বেন্ডিং ফ্যাক্টরের ভ্যালুটা পাবো। এলবি যেটা, এলবিটা হলো আমাদের যে প্রশ্ন থাকবে সে প্রশ্নের ফিগার থেকে আমাদেরকে বুঝতে হবে, অথবা প্রশ্নে লেখাই থাকবে যে ব্রেসিং লেন্থ এত, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ছবি দেওয়া থাকবে, ফিগার দেওয়া থাকবে। ফিগার থেকে পাশাপাশি যে দুইটা স্টেপনার বা পাশাপাশি যে দুইটা ব্রেসিং দেওয়া থাকবে সেই ব্রেসিং এর মধ্যবর্তী লেন্থটাই হলো এলবি। আর লাস্টে যেটা আছে এলপি, এলপিটাও আমরা এআইসি টেবিল থেকেই পাবো, এই যে এখানে এলপি এল আর সব ভ্যালুই যা যা প্রয়োজন সবকিছু এখানে দেওয়া আছে। তাহলে আমি যদি এই ফর্মুলার দিকে তাকাই, এই ফর্মুলাতে মেইনলি পুরো ফর্মুলাতে সবকিছুই আমি এআইসি টেবিল থেকে পাবো, শুধুমাত্র একটা জিনিস আমি জানি না সেটা হলো সিবি। এখন আমরা আসি এই সিবিটা কি বা সিবিটার ভ্যালু আমরা কিভাবে বের করব। সিবি যেটা, সিবিটাকে বলা হয় ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর। অর্থাৎ
আমরা যে বলতেছি জোন 2 তে যখনই যাবে সেখানে একটা ল্যাটারাল টরশনাল বাকলিং হবে। এই ল্যাটারাল টরশনাল বাকলিং এর কারণে আমাদের মোমেন্টটা কি পরিমাণে কমতেছে সেটার মডিফিকেশন ফ্যাক্টরটাকেই বলা হয় সিবি। এখন এই সিবি ক্যালকুলেশন করার কয়েকটা উপায় আছে। এর মধ্যে মানে আমরা যখন ডিজাইন করি বা অ্যানালাইসিস করি সিবি কে সবথেকে কনভেনশনাল যে উপায়, সিবি এর ভ্যালুটা আমাদের থিওরিটিক্যাল অনুযায়ী, থিওরি অনুযায়ী যে ফর্মুলা, সেই ফর্মুলা অনুযায়ী সিবি এর ভ্যালুটা কখনোই 1 এর থেকে কম হইতে পারে না। তো সিবি এর ভ্যালুটা সবসময় 1 এর থেকে বড় যে কোনো একটা ভ্যালুই হয়। কিন্তু আমরা যখন আর কি মানে জাস্ট শর্টকাট হ্যান্ড ক্যালকুলেশন করি বা আপনারা পরীক্ষায় প্রশ্ন সলিউশন অ্যান্সার করার সময় সেক্ষেত্রে আমরা সিবি এর একদম একটা কনভেনশনাল একটা ভ্যালু ধরে নিই, সেই ভ্যালুটা আমরা সিবি ইকুয়াল টু 1 ধরে নিই। মোটামুটি স্টিল স্ট্রাকচারের যে কোনো অ্যানালাইসিস সব ক্ষেত্রে আমরা সিবি এর ভ্যালুটা 1 ধরে আমরা ইউজ করতে পারি। কিন্তু যদি আমরা একদম মোর অ্যাকুরেট যে আসলে সেখানে সিবি এর ভ্যালুটা কত সেটা যদি বের করতে চাই তাহলে আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলাটা ইউজ করে আসলে একটা যে কোনো একটা বিমে সিবি এর ভ্যালুটা কত বা তার ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টরটা কত এই ফর্মুলা থেকে আমরা বের করতে পারি। এর বাইরে আমরা যে কোনো অ্যানালাইসিস এর ক্ষেত্রে সিবি এর একটা মানে ছোট একটা ভ্যালু, সবথেকে ছোট যে ভ্যালুটা সিবি এর 1 সেই ভ্যালুটা আমরা ইউজ করেও অ্যানালাইসিস বা ডিজাইন করতে পারি। এখন আসি যে যদি আমরা যে কোনো একটা বিমে সিবি এর ভ্যালু কত হবে সেটা যদি আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট বের করতে চাই তাহলে সেটা কিভাবে বের করব? সিবি এর এখানে ফর্মুলাটা হলো সিবি ইকুয়াল টু 12.5 ইন্টু এম ম্যাক্স ডিভাইডেড বাই 2.5 ইন্টু এম ম্যাক্স প্লাস 3 MA প্লাস 4 MB প্লাস 3 MC। এখন কোনটা কি জিনিস সেটা দেখতে হলে আমাদের যে কোনো একটা বিমের ফিগারে আসতে হবে। কারণ এখানে একটা বিম দেওয়া আছে, সিম্পলি সাপোর্টেড একটা বিম মনে করেন, এখানে একটা, এখানে তো সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে। এখন যে কোনো এই বিমটার যদি আমরা ল্যাটারাল টরশনাল বাকলিং ফ্যাক্টর বের করতে চাই তাহলে প্রথমেই আমাদের এই বিমটার যে লোডিং কন্ডিশন আছে এর উপরে যে পরিমাণ লোড আছে সেই লোড দিয়ে প্রথমে আগের এসএফডি এবং বিএমডি ড্র করে নিতে হবে। মেনলি আমাদের বিএমডিটা প্রয়োজন। বিএমডি ড্র করার জন্য অনেকে এসএফডি সুবিধার জন্য ড্র করে থাকে। মেনলি আমাদের এই বিমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, যেটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আমাদের ড্র করতে হবে। সো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার পরে এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের সবথেকে ম্যাক্সিমাম মোমেন্ট যেখানে আছে সেই মোমেন্টটাকে আমরা বলি এম ম্যাক্স। এখন যদি একটা সিম্পলি সাপোর্টেড বিম হয় এবং তার উপরে পুরোটা ইউডিএল দ্বারা লোড থাকে, সাধারণত যে কোনো একটা বিমের উপর ইউডিএল লোডই আসে, সেটা ডেড লোড হোক অথবা লাইভ লোড হোক, একটা ইউডিএল লোডই আসে। সো ইউডিএল লোড যদি আসে একটা সিম্পলি সাপোর্টেড বিমের উপরে তাহলে সেক্ষেত্রে আমরা জানি তার একদম মিডল পয়েন্ট, যেটা মিডল পয়েন্টে তার ম্যাক্সিমাম মোমেন্ট আসে। তো ম্যাক্সিমাম মোমেন্ট সেটা মিডল পয়েন্টে আসুক বা যে পয়েন্টে আসুক না কেন, আমি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকাবো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমি দেখবো ওই ডায়াগ্রামে ম্যাক্সিমাম মোমেন্টটা কত। ম্যাক্সিমাম মোমেন্ট যত হবে সেটা হবে এম ম্যাক্স। তো এখানে এই ম্যাক্সিমাম মোমেন্টটাকে 12.5 দ্বারা গুণ করতে হবে, তার সাথে আবার নিচে 2.5 দ্বারা গুণ করতে হবে। প্লাস এখন আসি এম এ, এম বি, এম সি, এই তিনটা কি জিনিস? পাশাপাশি যে কোনো দুইটা ব্রেসিং বা পাশাপাশি যে কোনো দুইটা সাপোর্টের পুরো সাপোর্টের যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে আমাদের চারটা সমান খণ্ডে ভাগ করতে হবে। যদি ধরেন এটা একটা ব্রেসিং থেকে আর একটা ব্রেসিং বা একটা সাপোর্ট থেকে আর একটা সাপোর্টের ডিস্টেন্স যদি 8 ফিট হয় তাহলে সেটাকে যদি আমরা 4 ফিট 4 দ্বারা ভাগ করি তাহলে 2 ফিট 2 ফিট করে চারটা অংশ আসবে। এখন তাহলে চারটা অংশ যখন আসবে তখন প্রথম প্রথম যেখানে দ্বিখণ্ডিত করছে সেই অংশটাকে আমরা বলি এম এ, সেকেন্ড যেখানে দ্বিখণ্ডিত করছে সেখানে সেই অংশটাকে আমরা বলি এম বি, থার্ড যেখানে দ্বিখণ্ডিত করছে সেই অংশটাকে বলি এম সি। তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমি যেখানে আঁকাইছি সেখান থেকে আমি যখন আর কি প্র্যাকটিক্যালি প্রবলেম সলভ করব তখন অবশ্যই এখানে একটা লেন্থ দেওয়া থাকবে। কারণ এখানে যদি 8 ফিট লেন্থ দেওয়া থাকে তাহলে এটা 0 থেকে এটা হবে 2 ফিট, এটা হবে 4 ফিট, এটা হবে 6 ফিট, এই পজিশনটা হবে 8 ফিট। তাহলে আমি যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকাইছি সেই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে আমি দেখব 2 ফিট দূরে আমার মোমেন্ট কত, সেই মোমেন্ট যত হবে সেই ভ্যালুটাকে আমরা বসাবো এম এর এইখানে। 4 ফিট দূরে আমাদের মোমেন্ট যত হবে সেই ভ্যালুটাকে আমরা বসাবো এম বি এর এইখানে, এবং 6 ফিট দূরে যে মোমেন্ট হবে সেই ভ্যালুটাকে আমরা বসাবো এম সি এর এইখানে। বসানোর পরে ক্যালকুলেশন করে আমি যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাই হবে আমাদের সিবি এর ভ্যালু। তো আমি যত পৃথিবীতে যত ধরনের যত সাপোর্টে যত বিমই থাকুক না কেন সব ক্ষেত্রে এই সিবি এর ভ্যালুটা 1 এর থেকে বেশি আসে। তো সেই ক্ষেত্রে আমরা একটা কি ফ্যাক্টর অফ সেফটি ধরে আরো সেই ভ্যালুটা কমাই আমরা সাধারণত অ্যানালাইসিস ক্ষেত্রে ডাইরেক্ট সিবি এর ভ্যালুটা 1 ইউজ করতে পারি। এই ডাইরেক্ট সিবি এর ভ্যালু কিভাবে ক্যালকুলেশন করতে হবে, যদি লোডিং দেওয়া থাকে লোড থেকে কিভাবে বিএমডি ড্র করে তারপরে সিবি ক্যালকুলেশন করতে হবে, এটার একটা এক্সাম্পল আমাদের সামনে এক্সাম্পলের মধ্যে আছে, এই চ্যাপ্টারের মধ্যে আছে। ওইখানে আমরা এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। তো
তাহলে আমি যদি এই আমাদের যে কোনো একটা বিম জোন তে চলে আসে অর্থাৎ তার ব্রেসিং লেন্থটা যদি এলপি এর থেকে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমি দেখতেছি আমার মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা হলো এটা, মোমেন্ট ক্যাপাসিটির ফর্মুলা হলো এটা, এটা এখন এই ফর্মুলাতে আমার বাকি জাস্ট সিবি এর ভ্যালুটা আমি আইদার এখান থেকে ক্যালকুলেশন করে নিব যদি লোড দেওয়া থাকে, অথবা আমি ডাইরেক্ট কিছু বলা না থাকে সিবি এর ভ্যালুটা 1 ইউজ করব। বাকি সব ভ্যালু আমার এআইসি টেবিলে, যে এআইসি টেবিল থেকে আমি সব ভ্যালুগুলো পেয়ে যাব, এমপিএক্স এর ভ্যালু, বিএফ এর ভ্যালু, এলপি এর ভ্যালু সবগুলো এখান থেকে পেয়ে যাব। তাহলে জাস্ট আমি সব ভ্যালুগুলো কালেক্ট করে এই ফর্মুলাতে বসাই দিলে আমার জোন 2 এর জন্য কি পরিমাণ মোমেন্ট আসতেছে সেটা বের করা শেষ। কারণ আরো যেটা সুবিধা সেটা হলো আপনাদের এই বিম চ্যাপ্টারের মধ্যে বেশ কিছু বড় বড় ফর্মুলা আছে, তো সেই ক্ষেত্রে যদিও এই ফর্মুলাটা ছোট, এরপরও এই ফর্মুলা মুখস্থ করা লাগবে না। এই জোন 2 বা জোন 3 এর যদি কোনো প্রবলেম আসে তাহলে সেক্ষেত্রে জোন 2 বা জোন 3 মোমেন্ট ক্যাপাসিটির এই ফর্মুলাও দেওয়া থাকবে। যদি জোন 2 এর কোনো প্রবলেম আসে তাহলে সেক্ষেত্রে এই ফর্মুলাটাও দেওয়া থাকবে। আপনাদের সব ভ্যালুগুলো কালেক্ট করে এই ফর্মুলাতে বসায় মোমেন্ট ক্যালকুলেশন করা লাগবে। তো জোন 1 এর ফর্মুলা দেওয়া থাকবে না, জোন 1 এর ফর্মুলা খুবই সিম্পল, জাস্ট h1 zx। তো ওইটুকু আর কি আপনারা মুখস্থ করে নেবেন। যদি জোন 2 এর কোনো প্রবলেম হয় বা জোন 3 এর কোনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মুলা দেওয়া থাকবে। তাহলে আমরা দেখলাম যে জোন 2 তে যদি কোনো একটা বিম পড়ে তাহলে সেই ক্ষেত্রে তার মোমেন্ট কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এখন আমরা আসি জোন 3 তে। জোন 2 আর জোন 3 মোটামুটি একদম কাছাকাছি, এজন্য জোন 2 এর জন্য আলাদা কোনো এক্সাম্পল দেওয়া নাই। জোন 3 এর ফর্মুলাটা দেখার পর আমরা একবারে প্রবলেম মানে এক্সাম্পল সলিউশন করব। জোন 3 মানে হলো আমাদের এই যে প্রথমে আবার যদি সেই ফিগারটাতে ফেরত চলে যাই, ফিগারটাতে ফেরত চলে গেলাম, ফিগারটাতে ফেরত আসার পরে এখন দেখতেছি এখন যদি আমাদের কোনো একটা বিমের পাশাপাশি দুইটা ব্রেসিং লেন্থ এই এল আর থেকেও বেশি হয়ে যায়, এল আর এর থেকেও যদি পাশাপাশি এই ব্রেসিং লেন্থ বেশি হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলা হয় যে সেই আমাদের যে বিমটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি বা ডিজাইন করতেছি সেটা জোন 3 এর মধ্যে পড়ে। স্যার বলেন। স্যার এই যে নামাজের টাইম হয়ে গেছে তো হ্যাঁ প্রেজেন্টটা স্যার, হলো মেসেজে দিয়ে দিন। স্যার বলা লাগবে না স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম যে আমাদের যদি একটা যে কোনো একটা বিমের পাশাপাশি দুইটা ব্রেসিং লেন্থ যদি এল আর কে ক্রস করে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আমরা বলি সেই বিমটা জোন 3 এর মধ্যে পড়তেছে। অর্থাৎ ধরেন আমি যদি বলি এই যে একটা বিম, এইখানে ধরেন একটা ব্রেসিং আছে, এখানে একটা ব্রেসিং আছে, এই দুইটা ব্রেসিং এর মধ্যবর্তী ডিসটেন্স অর্থাৎ এই দুইটা ব্রেসিং এর মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাকে আমরা এলবি বলে থাকি, আগেও বলছি। এই ধরেন এই পাশাপাশি এই দুইটা ব্রেসিং এর মধ্যে ডিসটেন্স হলো সাপোজ 15 ফিট, দুইটা ব্রেসিং এর মধ্যে ডিসটেন্স হচ্ছে 15 ফিট, তার মানে এই দুইটা ব্রেসিং এর মধ্যে যে ডিসটেন্স সেটাকে বলা হয় এলবি। এখন আমরা সেই বিমটা নিয়ে অ্যানালাইসিস করতেছি, ধরেন আমি ডাব্লিউ কোনো একটা বিম নিয়ে অ্যানালাইসিস করতেছি, এখান থেকে যে কোনো একটা বিম বলি, ধরেন আমি বললাম যে আমি এই ডাব্লিউ 27x161 এটা নিয়ে অ্যানালাইসিস করতেছি। এটা অনেক বড় হয়ে যাবে, একটু ছোট দিকে যাই, ছোট দিকে যদি যাই, ধরেন এই যে এটা আমরা ধরেন W21x57 এই বিমটা নিয়ে অ্যানালাইসিস করতেছি। এই বিমটার জন্য আমি প্রথমে এই টেবিলে চলে আসবো, টেবিলে এসে দেখবো W21x57 এর জন্য এল আর এর ভ্যালু কত। তো এই টেবিল থেকে আমি দেখতেছি W21x57 এর জন্য এল আর এর ভ্যালু হচ্ছে 14.3। অথচ আমার যে বিমটা আছে সেই বিমের যেমন যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেম যে বিমটা আছে সেই বিমের এল বি এর লেন্থ অর্থাৎ দুইটা ব্রেসিং এর মধ্যবর্তী ডিসটেন্স হলো 15 ফিট। অর্থাৎ আমার ওই বিমটার জন্য এল আর এর ভ্যালুটা হচ্ছে 14.3 আর এল বি এর ভ্যালুটা হচ্ছে 15 ফিট, অর্থাৎ এল বি এর ভ্যালুটা এল আর কে এক্সিড করে ক্রস করে চলে গেছে। যখনই এল বি এর ভ্যালুটা অর্থাৎ ব্রেসিং লেন্থের ভ্যালুটা এই এল আর এর ভ্যালুটাকে ক্রস করে চলে যাবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের এই বিমটার অ্যানালাইসিস হবে জোন 3 এর ফর্মুলা। তাহলে যখন আমি প্রথমে ডিসিশন নিয়ে নিলাম, আমি জাস্ট প্রথমে এই সেটটা যে কোনো একটা প্রবলেম সলভ করার সময় ওকে প্রথমে চেক দিতে হবে যে আমার বিমটা কোন জোনের মধ্যে পড়তেছে। এই এলপি এর ভ্যালুটা যদি এলপি এর থেকে ছোট হইতো, এলপি এর ভ্যালু দেখেন এই টেবিল থেকেই পাবেন, এটা গত ক্লাসেও আমি বলছি, যারা মিস করছেন তাদের জন্য রিপিট করতেছি। এলপি এর ভ্যালুটা আমরা এই টেবিল থেকে পাবো, এল আর এর ভ্যালুটা আমরা এই টেবিল থেকে পাবো। অর্থাৎ যে কোনো একটা বিম আমি অ্যানালাইসিস করার শুরুতেই ডিজাইন করার শুরুতেই আমি দেখবো তার এলবি কত অর্থাৎ ব্রেসিং লেন্থ কত আর এলপি আর এল আর এর ভ্যালু কত। এলবি এর ভ্যালুটা যদি এলপি এর থেকে ছোট হয় তাহলে আমরা সেক্ষেত্রে জোন 1 এর ফর্মুলা ইউজ করব। যদি এলপি এর ভ্যালুটা এলপি এর থেকে বড় হয় কিন্তু এল আর এর থেকে ছোট হয় সেক্ষেত্রে জোন 2 এর ফর্মুলা ইউজ করব। আর যদি এলবি এর ভ্যালুটা এল আর কে ক্রস করে চলে যায় সেক্ষেত্রে আমরা জোন 3 এর ফর্মুলা ইউজ করব। তো জোন 3 এর যদি কোনো বিম চলে আসে তাহলে সেক্ষেত্রে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এটা, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে, এই যে জোন 3 এর ফর্মুলা হলো এটা। জোন 3 ফর্মুলা হলো নমিনাল মোমেন্ট ইকুয়াল টু 5
সরি, এখানে যদি আমরা ডিজাইন মোমেন্ট এর কথা বলি তাহলে এখানে একটা রিডাকশন ফ্যাক্টর পাই গুণ হবে। এখানে এম এন দ্বারা বোঝাইছে নমিনাল মোমেন্ট। সো আমরা যদি একবারে সলিউশন করতে চাই তাহলে জাস্ট এখানে একটা পাই গুণ করে দেব। তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি এম ইকুয়াল টু পাই ইন্টু এফ সিআর ইন্টু এস এক্স। এফ সিআর ইন্টু এস এক্স। এস এক্স সেটা হলো একটা সেকশন মডুলাস। এস এক্স এর ভ্যালুটা আমরা টেবিল থেকে পাবো, আমাদের এআইসি যে টেবিল। এখানে এস এক্স এর ভ্যালু এই যে দেখেন এক্স অ্যাক্সিস এ যে এস, যে আমরা যে স্টিল সেকশনটা অ্যানালাইসিস করব সেই স্টিল সেকশনটার জন্য খুঁজলে আমরা এখান থেকে সরাসরি এস এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমাদের এটার জন্য ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্টটা হলো এফসিআর। এফসিআরটা কি জিনিস? এফসিআরটাকে বলা হয়, এখানে বলা আছে এফসিআর, এটাকে বলা হয় যে ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস। তো ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেসটা ক্যালকুলেশন করার জন্য আবার এখানে একটা ফর্মুলা আছে। ক্রিটিক্যাল বাকলিং স্ট্রেস ইকুয়াল টু এই যে এফসিআর ইকুয়াল টু সিবি ইনটু পাই স্কয়ার ই ডিভাইডেড বাই এলবি ডিভাইডেড বাই আরটিএস হোল স্কয়ার ইনটু রুট ওভার 1 প্লাস 0.078 জেসি ডিভাইডেড বাই এসএক্স এইচ নট এলবি ডিভাইডেড বাই আরটিএস হোল স্কয়ার। এটা একটা বিশাল ফর্মুলা, ভয় পাওয়ার কিছু নাই। এই ফর্মুলাও দেওয়া থাকবে যদি জোন 3 এর কোনো প্রবলেম থাকবে না থাক। ফর্মুলাও দেওয়া থাকবে যদি আপনাদের পরীক্ষাতে জোন 3 এর কোনো ম্যাথ আসে, আপনারা এই ফর্মুলা প্রশ্ন থেকে দেখে নিয়ে ইউজ করতে পারবেন। অর্থাৎ যদি জোন 3 তে চলে আসে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখন এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমাদের এফসিআর এর ভ্যালু প্রয়োজন। এফসিআর এর ভ্যালুটার জন্য এই ফর্মুলাটা দেওয়া থাকবে, যদি প্রশ্ন এই প্রবলেম থাকে বা না থাকে প্রবলেম ইকুয়েশন দেওয়া থাকবে, আপনারা আপনাদের সুবিধা মতো ইউজ করবেন। এখন প্রথমে আসি সিবি কি জিনিস। সিবি কি জিনিস কিছুক্ষণ আগে আলোচনা করলাম, ল্যাটারাল টরশনাল মডিফিকেশন ফ্যাক্টর, যেটার বেশিরভাগ কনভেনশনাল ভ্যালুটা হচ্ছে 1। আর যদি আমরা একদম লোড থেকে ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকায় ক্যালকুলেশন করতে পারি। পাই তো একটা ফিক্সড ভ্যালু 3.1416। ই যেটা সেটা হলো মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল অর্থাৎ 29000 কেএসআই। এলবি যেটা, এলবিটা হলো ব্রেসিং লেন্থ। আমি জাস্ট ফিগার থেকে বা প্রশ্ন থেকে বুঝতে পারবো পাশাপাশি যেটা ব্রেসিং এর মধ্যে যে লেন্থ সেটা হচ্ছে এলবি। আরটিএস যেটা, আরটিএসটাকে বলা হয় ইফেক্টিভ রেডিয়াস অফ জাইরেশন। ইফেক্টিভ রেডিয়াস অফ জাইরেশন, আরটিএস এর ভ্যালুটা আমরা এআইসি টেবিল থেকে পাই। এআইসি টেবিলে আরটিএস এর ভ্যালু দেওয়া থাকে। এই যে দেখেন এখানে লেখা আছে এই যে আরটিএস, এখানে লেখা আছে আরটিএস ইফেক্টিভ রেডিয়াস অফ জাইরেশন। অর্থাৎ যদি আমার সেই বিমটা অ্যানালাইসিস করতে পারবে সেই বিমের জন্য আমি এখান থেকে আরটিএস এর ভ্যালুটা বের করে নিতে পারবো। এরপর আছে রুট ওভার 1 প্লাস 0.078 জে সি ডিভাইডেড বাই এস এক্স এইচ নট। জে যেটা সেটাকে বলা হয় টরশনাল কনস্ট্যান্ট। টরশনাল কনস্ট্যান্ট এটাও আমরা এআইসি টেবিল থেকেই পাবো। টরশনাল কনস্ট্যান্টের ভ্যালুটাও এআইসি টেবিল থেকে পাওয়া যায়। এই যে এখানে যে এআইসি টেবিল আছে এই যে দেখেন টরশনাল প্রপার্টিজ এর মধ্যে লেখা আছে যে আমরা যে সেকশনটা নিয়ে কাজ করতেছি সেই সেকশনটার জন্য এখান থেকে আমরা সি এর ভ্যালুটা কালেক্ট করে নিই। এরপরে আছে সি, সিটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স। সাধারণত আমরা যে আই সেকশনগুলো ইউজ করি আই সেকশনগুলো সিমেট্রিক শেপের হয়। আসলে সিটা হলো নিউট্রাল অ্যাক্সিসের ডিসটেন্স না, নিউট্রাল অ্যাক্সিসের রেশিও আর কি। তো আমরা যে আই সেকশনগুলো ইউজ করি সেই আই সেকশনগুলো আমরা উপরে নিচে সেম সেম উইথেরই সেকশন ইউজ করি, তো অর্থাৎ সেটা সিমেট্রিক হয়। তো সিমেট্রিক যদি হয় তাহলে ধরেন আমরা জানি যে কোনো একটা সেকশনের মিড পয়েন্টে তার নিউট্রাল অ্যাক্সিস থাকে। তো নিউট্রাল অ্যাক্সিসের উপরের অংশ এবং নিচের অংশ যদি আমরা রেশিও করি, যেহেতু উপরেও সমান নিচেও সমান, এই দুটা উপরের অংশের মোমেন্ট অফ ইনার্শিয়াকে যদি নিচের অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া দ্বারা ভাগ করি সেক্ষেত্রে সেম ভ্যালু দ্বারা ভাগ করলে সে ভ্যালুটা 1ই আসে। এই জন্য সি এর ভ্যালুটা আমরা সবসময় 1 ইউজ করি। যদি কোনো সময় এমন হয় যে আমরা একটা টি সেকশন ইউজ করতেছি তাহলে সেই ক্ষেত্রে সি এর ক্যালকুলেশন করতে হয়। সেক্ষেত্রে নিউট্রাল অ্যাক্সিস থেকে এই উপরের অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া কতটুকু সেটা বের করার পরে তার নিচের অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া কতটুকু, উপরের অংশটাকে নিচের অংশটা দ্বারা ভাগ করলে যে ভ্যালুটা আসে সেটা 1 হয়। কিন্তু সাধারণত আমরা স্ট্রাকচারাল স্টিল যেটা বলি কারণ বিম বা কলাম সেখানে আমরা সবসময় সিমেট্রিক মেম্বারই ইউজ করি। তো সেক্ষেত্রে আমাদের আরো প্রবলেমটা কমে যায়, সি এর ভ্যালুটা আমরা ডাইরেক্ট 1 ইউজ করতে পারি। এরপরে যেটা আছে এস এক্স, এস এক্স তো এই সেকশন মডুলাস, এস এক্স এর ভ্যালুটাও টেবিল থেকে পাবো। এই যে এস এর ভ্যালুটা এখানে দেখতেছেন এস এক্স। এরপরে আছে এইচ নট, এইচ নটটা হলো ডিসটেন্স বিটুইন প্লেনস এন্ড সেন্ট্রয়েডস। এইচ নট হলো ডিসটেন্স বিটুইন প্লেন সেন্ট্রয়েডস, এটাও এস টেবিল থেকে পাবো। এই যে আরটিএস এর পাশেই এইচ নট লেখা আছে, জাস্ট যে সেকশনটা নিয়ে কাজ করতেছি সেই সেকশনটার এইচ নটের ভ্যালুটা এখান থেকে আমরা পিক করে নিব। পিক করে নেওয়ার পরে এলবি যেটা বললাম, এলবিটা হলো পাশাপাশি দুটো বেসিং এর মধ্যবর্তী লেন্থ, আরটিএস হলো ইফেক্টিভ রেডিয়াস অফ জাইরেশন। এই যে এখান থেকে পাবো, আগে এটা পেলাম। এই সব ভ্যালুগুলো আমরা এআইসি টেবিল থেকে নিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা এফসিআর এর ভ্যালুটা পাবো।
এর এর ভ্যালুটার সাথে আবার Sx গুণ করলে আমরা জোন 3 এর যে মোমেন্ট ক্যাপাসিটি, জোন 3 এর মোমেন্ট ক্যাপাসিটিটা পাবো। অর্থাৎ যেকোনো একটা বিম অ্যানালাইসিস করার আগে প্রথমে আমাদের চেক দিতে হবে সেটা কোন জোনের মধ্যে পড়ে। জোনটা আমরা ফাইনালাইজড করতে পারলে বা ফিক্স করতে পারলে পরের কাজ আমাদের খুব ইজি হয়ে যাবে। যদি জোন 1 এর মধ্যে পড়ে তাহলে জাস্ট fy zx জোন 1 এর ফর্মুলা ইউজ করব। যদি জোন 2 এর মধ্যে পড়ে তাহলে আমরা এই যে ফর্মুলাটা ইউজ করব। সেখানেও সব ভ্যালু জাস্ট AIC টেবিলে দেওয়াই থাকে, সেখান থেকে জাস্ট আমাদের ভ্যালুগুলো পিক করে নিয়ে বসাইতে হবে। আর জোন 3 তে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এখানেও আমাদের সব ভ্যালু AIC টেবিলেই দেওয়া আছে, সেখান থেকে জাস্ট ভ্যালুগুলো আমাদের খুঁজে খুঁজে এখানে বসাই দিতে হবে। সো মেইনলি এই স্টিলের বিম অ্যানালাইসিস করা খুবই ইজি। ফর্মুলাগুলো যদিও বড় বড়, এখানে যা ভ্যালু যা কিছু প্রয়োজন সবকিছুই আপনাকে দেওয়া হবে, টেবিল আকারে দেওয়া হবে, AIC টেবিল দেওয়া থাকবে। সেখান থেকে জাস্ট আপনার কাজগুলো করবো, ভ্যালুগুলো খুঁজে খুঁজে নিয়ে সেখানে বসাই ক্যালকুলেশন। তো এরকম একটা এক্সাম্পল আমরা দেখি, এক্সাম্পল 9.7 যেটা এখানে বলা আছে ইউজিং AIC ইকুয়েশন ডিটারমাইন দ্য ভ্যালুজ অফ 5B MNX। 5B MNX মানে হলো মোমেন্ট ক্যাপাসিটি, অর্থাৎ সহজ কথায় মোমেন্ট বের করতে বলতেছে। মোমেন্ট বের করতে বলতেছে এখানে 5B MNX মানে হলো এটা হচ্ছে LRFD মেথড। আর যদি এখানে এই মোমেন্টটাকে ভাগ করা থাকে এটা রিডাকশন ফ্যাক্টর দিয়ে, এটাকে বলা হয় ASD মেথড। তো আমরা তো ASD মেথড নিয়ে কাজ করতেছি না, কারণ এখন মোটামুটি সবকিছু ডিজাইন স্ট্রেন্থ ডিজাইন বা LRFD মেথডে করা হয়, USD মেথডে করা হয়। তাই আমরা এই 5B MNX এটা এই ভ্যালুটা বের করব। এখানে স্টিলের সেকশন দেওয়া আছে W18x97, FY বলা আছে 50 KSI, আর আনব্রেসড লেন্থ, আনব্রেসড লেন্থ মানে পাশাপাশি দুইটা ব্রেসিং এর মধ্যে লেন্থ ধরেন একটা বিমের এখানে একটা ব্রেসিং আছে এখানে একটা ব্রেসিং আছে, তাহলে এর মধ্যে যে লেন্থ এই লেন্থটাকে বলা হয় আনব্রেসড লেন্থ বা ব্রেসিং লেন্থ বিটুইন টু ব্রেসিং ডিসটেন্স বিটুইন টু করসপন্ডিং ব্রেসিং, বা এটাকে বলা হয় আনব্রেসড লেন্থ অর্থাৎ এলবি। সে এলবি এর ভ্যালুটা এখানে কোনো ফিগার দেওয়া নাই, তাই ডাইরেক্ট ভ্যালুই দেওয়া আছে এলবি ইকুয়াল টু 38 ফিট। assume CB equal to 1, যেটা বললাম যে CB এর ভ্যালুটা সব ক্ষেত্রে জেনারেলি 1 ইউজ করা হয়। এরপরেও যদি আমরা পয়েন্ট টু পয়েন্ট ভ্যালুটা কত হয় সেটা বের করতে চাই তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে বের করা যায়। এটা হলো আমাদের প্রবলেম যে আমাদের 18x97 এই একটা বিম আছে যেটার আনব্রেসড লেন্থ হলো 38 ফিট। এখন এই বিমটার মোমেন্ট ক্যাপাসিটি কত সেটা আমাদের বের করতে হবে। একদম প্রথম স্টেপে আমি বললাম যে প্রথমে আমি চেক দিব যে এটা কোন জোনের মধ্যে পড়ে। এলবি এর ভ্যালুটা আমরা পাইছি 38 ফিট। এখন এই 18x97 এর জন্য এলপি কত এবং এলআর কত এই দুটো আমাদের খুঁজতে হবে। 18x97 দেখেন এই যে এখানে আছে, 18x97 এর জন্য এলপি এর ভ্যালু হচ্ছে 9.36 আর এলআর এর ভ্যালু হচ্ছে 30.4। তাহলে এখান থেকে আমি যে প্রথমে একটা ফিগার দেখালাম জোন ডিটারমাইন করার, যে কোনটা কোন জোনের মধ্যে পড়বে, সেই ফিগারে যদি আমি একটু ব্যাক করি তাহলে আমাদের যে প্রবলেমটা দেওয়া আছে সেই প্রবলেমের W18x97 ওই প্রবলেমটার জন্য আমাদের এলবি যেটা এলবি এর ভ্যালুটা বলা আছে 38 ফিট, 38 ফিট। এলপি যেটা এলপি এলপি এর ভ্যালুটা বলা আছে 9.36 ফিট, অর্থাৎ এটা হচ্ছে 9.36। এলআর যেটা এলআর এর ভ্যালুটা বলা আছে 30.4, অর্থাৎ এই ভ্যালুটা বলা আছে 38.4। তাহলে দেখেন এখানে এলবি এর ভ্যালুটা 9.36 এর থেকে তো অবশ্যই বড়, এলআর 30.4 এর থেকেও বড়, অর্থাৎ এলবি এর ভ্যালুটা যদি আমি এটা 0 থেকে চিন্তা করি তাহলে এলবি এর ভ্যালুটা পড়তেছে এরকম কোন একটা পজিশন। এরকম একটা পজিশন কি আমাদের এটা কোন জোনের মধ্যে পড়ে, এটা পড়ে জোন 3 এর মধ্যে। আমি প্রথমেই বলে নিলাম যদি এলআর এর থেকেও এলবি এর ভ্যালুটা বড় হয়ে যায় তাহলে সেটা জোন 3 তে চলে যাবে। আমি এই ডায়াগ্রাম থেকে খুব সহজেই বুঝতে পারতেছি যেহেতু আনব্রেসড লেন্থটা হলো 38 ফিট আর আমাদের এলআর যেটা এলআর এর ভ্যালুটা হচ্ছে 30.4 ফিট, তাহলে এই এলবি এর ভ্যালুটা এলআর কে ক্রস করে চলে গেছে, তার মানে এটা আমাদের জোন 3 তে চলে আসছে। তাহলে প্রথম কাজ যেটা প্রথম স্টেপের কাজটা হলো আমাকে কোন জোনে পড়তেছে সেটা ডিটারমাইন করা। তো সেটা আমরা ডিটারমাইন করলাম যে এটা জোন 3 তে পড়তেছে। জোন 3 তে যেহেতু পড়তেছে এখন আমাদের জোন 3 এর ফর্মুলা ইউজ করতে হবে। দেখেন এটা হলো আমাদের জোন 3 এর ফর্মুলা, মেইনলি জোন 3 ফর্মুলা হচ্ছে এটা mx fcr sx। তো fcr sx এর এখানে আবার fcr বের করার একটা বিশাল ফর্মুলা আছে। তো সেই ফর্মুলাটা হলো fcr ওই যে কিছুক্ষণ আগে যেটা দেখাইলাম, fcr cb pi square e divided by lb divided by rts whole square root over 1 plus 0.078 jc divided by sx h naught divided into lb by rts whole square। অর্থাৎ এই ফর্মুলাতে জাস্ট এখানে সব ভ্যালু বসানো হয়েছে। আমাদের প্রশ্নেই বলা আছে সিবি এর ভ্যালুটা 1, তো সিবি এর ভ্যালুটা 1 বসাই দিলাম।
পাই তো মানে তো পাই 3.1416। আর ই এর ভ্যালু যেটা মডুলাস অফ ইলাস্টিসিটি অফ স্টিল 39,000 কেএসআই সেটাকেই দেখা যাচ্ছে 29 × 10⁻³ ডিভাইডেড বাই এলবি বাই আরটিএস। এই যে ফর্মুলাটা হলো এটা এলবি বাই আরটিএস। এলবি আনব্রেসড লেন্থ প্রশ্নেই বলা আছে 12 ফিট। যেহেতু আমরা এআইসি টেবিলে যে সমস্ত ভ্যালু নিয়ে কাজ করি, এআইসি টেবিলের সমস্ত ভ্যালু দেখেন ইঞ্চিতে দেওয়া থাকে, তাই আমি এই লেন্থ যে ফিট ছিল 38 ফিট ছিল সেটাকে ইঞ্চি 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। আর 18 × 97 এখন এই এআইসি টেবিলের 18 × 97 যদি আমি বুঝি 18 × 97 এর জন্য যে 18 × 97 আছে এখানে 18 × 97 এর জন্য এখান থেকে আরটিএস এর ভ্যালুটা যদি আমি বিট করি তাহলে আরটিএস এর ভ্যালুটা আসে 3.08। সেটা এখানে বসানো হয়েছে দেখেন 12 × 38 ডিভাইডেড বাই 3.08 হোল স্কয়ার ইনটু 1 প্লাস 0.078। এরপরে ছিল জেসি, জে এর ভ্যালুটাও সেম আমি এখান থেকে পাবো 18 × 97 এর জন্য জে এর ভ্যালুটা যদি আমি পিক করি এই যে 5.86 এটাই বসানো হয়েছে 5.86। সি এর ভ্যালুটা আমি বলে নিছি আমরা সেখানে সবই সিমেট্রিক স্ট্রাকচারাল মেম্বার ইউজ করি, অর্থাৎ সি এর ভ্যালুটা হয়ে যাবে 1 ডিভাইডেড বাই এই যে এসএক্স ইনটু এইচ নট। সেম 18 × 97 এর জন্য যদি আমি এসএক্স এর ভ্যালু বের করি এসএক্স এর ভ্যালু এখানে 188 আর এইচ নট এর ভ্যালুটা হচ্ছে এই যে 17.7। তো সেই ভ্যালুটা এখানে বসানো হয়েছে 188 ইনটু 17.7। তার সাথে আবার এখানে ছিল ফাইনালি লাস্টে এলবি ডিভাইডেড বাই আরটিএস হোল স্কয়ার। তো সেম জাস্ট এটাই এখানে বসানো হয়েছে। এলবিটা 38 ফিট ছিল 12 দ্বারা গুণ করে ইঞ্চিতে নেওয়া হয়েছে। আর আরটিএস এর ভ্যালুটা ওই এআইসি টেবিল থেকে আমরা এখান থেকে পাইছি 3.08। সেই ভ্যালুটা এখানে বসানো হয়েছে। বসায় পুরোটা ক্যালকুলেশন করলে এফসিআর এর ভ্যালুটা আসে 26.2 কেএসআর। ক্রিটিক্যাল স্ট্রেস যেটা 26.2 কেএসআর। এখন এখান থেকে মোমেন্ট যদি বের করতে চাই মোমেন্টের ইকুয়েশনটা হলো এফসিআর ইনটু এসএক্স। এরা সেই কাজটা পরে করছে যে ফাই ভ্যালুটা পরে গুণ করছে, আপনি চাইলে একবার এখানেও গুণ করতে পারেন যে ফাই এমএনএক্স ইকুয়াল টু ফাই ইনটু এফসিআর ইনটু এসএক্স একবার 0.9 এখানে গুণ করে দিলেও হবে, কোনো অসুবিধা নাই। তো সেক্ষেত্রে এফসিআর এর ভ্যালুটা হয়েছে 26.2 কেএসআই আর এসএক্স এর ভ্যালু যেটা এসএক্স এর ভ্যালু হচ্ছে এখানে 188 যে 188 এই ইউনিটটা হচ্ছে এনসি টু দি পাওয়ার কিউব। তো ইঞ্চি থেকে আবার যদি কিপ ফিটে নিয়ে আসতে হয় তাই এখানে 12 দ্বারা ভাগ করছে। যদি আপনারা কেউ মনে করেন যে আমি কিপ ফিটে না নিয়ে জাস্ট কিপ ইঞ্চিতে রেখে দিব তাহলে সেক্ষেত্রে এখানে 12 দ্বারা ভাগ না করলেও হবে। কিন্তু আমাদের যে এআইসি টেবিল থাকে এআইসি টেবিলে সবগুলা মোমেন্টে কিপ ফিট আকারে দেওয়া আছে, তাই এটা মানে সাজেস্টেড প্রেসক্রাইবড ফর্ম হলো কিপ ফিটে নেওয়া যাওয়া। তাই এখানে ইঞ্চি যেটা ছিল ইঞ্চিতে ফিটে নেওয়ার জন্য এখানে 12 দ্বারা ভাগ করা হয়েছে। ভাগ করলে এখান থেকে আমরা জোন 3 এর যে মোমেন্ট যদি একবারে ফ্যাক্টর দ্বারা গুণ করা পড়ে আমি এখানে নমিনাল পাইছিলাম 410 আর যদি একবার এখানে এই 0.9 ফ্যাক্টরটা গুণ করে দিতেন তাহলে একবার টোটাল ক্যালকুলেশন করার পরে আমাদের মোমেন্টটা আসতো 369 কিপ ফিট। তাহলে আমি বলতে পারতেছি যে আমাদের এই যে প্রবলেমটা দেওয়া আছে W18 × 97 এবং আনরেস্ট লেন্থ হচ্ছে 38 ফিট, এই যে বিমটা এই বিমটার মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে 369 কিপ ফিট। এটাই হলো আমাদের প্রবলেম। জাস্ট বের করতে বলতেছে যে এটার মোমেন্ট ক্যাপাসিটি কত। সো আমি ফার্স্টে এসে দিলাম যে তার সেটা কোন জোনের মধ্যে পড়ে, যে জোনের মধ্যে পড়ে সেই জোনের জাস্ট ফর্মুলাটা বসিয়ে দিলাম। ফর্মুলা যা কিছু প্রয়োজন সবকিছু এই যে এআইসি টেবিল দুটো এআইসি টেবিল দুটো টেবিলে দেওয়া থাকবে, এই দুটো টেবিলেই দেওয়া আছে। জাস্ট এখান থেকে ভ্যালুগুলো নিয়ে ক্যালকুলেট করুন। এখন বলেন এটাতে কারোর কোনো অসুবিধা আছে?